গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩০ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসন অব্যাহত, তীব্র নিন্দা কাতারের। আবারও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, পাকিস্তানি বাহিনীর অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত। কাবুলের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত ৫। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সম্মতি জেলেনস্কির। ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাবের নিন্দায় ইউরোপ। ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুন পুড়েছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন। নেই হতাহত, শেষ পর্যায়ে দর কষাকষিতে আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত। এবং মালয়েশিয়ায় আবারও ধরপাকড় অভিযান, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৪ বাংলাদেশি সহ ৪৬৮ বিদেশি আটক। পাঠানো হয়েছে কেলান্তান পেরাকো সেলাঙ্গরের বন্দিশালায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এমন আগ্রাসন পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে নেতানিয়াহু বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনে হতাহত হয়েছেন অনেকে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় নিন্দা জানিয়েছে কাতার। চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি, খান ইউনুস সহ উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর দখলদারদের হামলায় উপত্যকাটিতে একদিনে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকে। এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন। ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুতিরও ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন বলছে, চলতি বছর জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবির থেকে ৩২,০০০ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। এদিকে গাজার ইয়েলোলাইন এলাকায় তেল আবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভান্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা। গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামলার পাশাপাশি উপত্যকাটির পূর্বাঞ্চলে ইয়েলোলাইনের সীমা ৩০০ মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ট্যাঙ্ক সহ ইসরায়েলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি। এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাসরিন রুমি, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এক প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের শুরুতে ৩টি শরণার্থী শিবির থেকে ৩২,০০০-এর মতো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে নেতানিয়াহু বাহিনী। ধ্বংস করা হয়েছে শত শত ঘরবাড়ি। তুলকারেম, জেনিন ও নূর শামস এই ৩ শরণার্থী শিবিরে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনীর অভিযানে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ আশপাশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষের জীবনে নেমে আসে ভয়াবহ সংকট। আমি সত্যিই আমার বাড়িতে ফিরে যেতে চাই। আমি সারা জীবন এই শরণার্থী শিবিরে কাটিয়েছি। যেখানে জন্মেছি, বেড়েছি, সেখানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা অনেক। অধিকৃত পশ্চিম তীরের এই 3টি শরণার্থী ক্যাম্প থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অল মাই ড্রিমস হ্যাভ বিন ইরেজড শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী ক্যাম্প 3টি পুরোপুরি খালি করে দিয়েছে। প্রায় ৩২,০০০ মানুষকে বাস্তুচ্যুত করা হয়, যাদের এখনও ফিরতে দেওয়া হয়নি। এছাড়াও ৮৫০টির বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে।
উচ্ছেদের পর ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন স্থানীয় মসজিদ, আত্মীয়দের ঘর বা স্কুলে। ইসরায়েল কোনো ধরনের আশ্রয়, খাবার বা চিকিৎসা সহায়তা দেয়নি বলেও অভিযোগ তাদের। ইসরায়েলি বাহিনীর দাবি, সন্ত্রাস দমনই ছিল তাদের লক্ষ্য, তবে গণ উচ্ছেদ বা ফিরে যেতে নিষেধাজ্ঞার কোনো ব্যাখ্যা দেয়নি তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজায় বর্বরতার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। ক্লান্তি ও চাপে আগাম অবসরের আবেদন করেছেন প্রায় 600 সেনা ও অফিসার বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এক প্রতিবেদনে দাবি করা হয়, সেনাবাহিনীতে এই মুহূর্তে অতিরিক্ত 12,000 সদস্য প্রয়োজন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান অভিযানে বেশ চাপের মুখে ইসরায়েলি সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বহু সদস্য ক্লান্তি ও অতিরিক্ত অভিযানের চাপে বাহিনী ছাড়তে আগ্রহী, এমন তথ্য উঠে এসেছে দেশটির সংবাদ মাধ্যমে। ইসরায়েলি সমাজে রাজনৈতিক বিভাজন, অভ্যন্তরীণ অস্থিরতা সেনাবাহিনীর উপর আস্থা আরও দুর্বল করছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 600 সেনা ও অফিসার আগাম অবসর চেয়েছেন। এদের বেশিরভাগই লেফটেন্যান্ট কর্নেল বা তার নিচের পদের। এতে অভিযান পরিচালনায় চেইন অব কমান্ডে মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এক কর্মকর্তা জানান, যুদ্ধে অনেকের অবসর স্থগিত রাখতে হয়েছে, শুধু বদলির সুযোগ নেই বলে। সেনাবাহিনীর এখনই অতিরিক্ত 12,000 সদস্য প্রয়োজন বলে জানান ওই কর্মকর্তা। একই সময়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে অফিসারদের পেনশন সুবিধা বাতিল হওয়ায় মনোবল ভেঙে পড়ছে সেনাদের। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত 23 সন্ত্রাসী নিহত হয়েছেন। এরই মধ্যে তেহরিকি তালেবান পাকিস্তানকে অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছে আফগানিস্তান বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাবি করেছেন ডেনমার্কের প্রতিনিধি। এদিকে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সহায়তা জোরদার করেছে কাবুল। সম্প্রতি আফগানিস্তান ও ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসলামাবাদ। এর মধ্যে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন। কুররম জেলায় টানা 2টি অভিযানে এসব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। সাম্প্রতিক দিনগুলোতে হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ। গেল কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা বেড়েছে। পাকিস্তানের দাবি, এসব হামলার পেছনে তেহরিকি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের প্রতিনিধি সান্দ্রা জেনসেন জানিয়েছেন, টিটিপির প্রায় 6,000 যোদ্ধা রয়েছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠী তালেবান সরকারের কাছ থেকে অস্ত্র, সেনা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে। জেনসেন এও জানান, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেই পাকিস্তানে বহু হামলা চালিয়েছে টিটিপি। পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা বৈরিতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে প্রথমবারের মতো 5 দিনের সফরে ভারতে গেছেন তালেবান সরকারের বাণিজ্য মন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এ সফরের মূল লক্ষ্য। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। সুদানের গৃহযুদ্ধে নাম জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। গোয়েন্দা রিপোর্ট বলছে, সুদানের সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে ইরান। এছাড়াও সৌদি আরব, মিশর, তুরস্ক দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে দারফুরে গণহত্যায় জড়িত আরএসএফ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা। মিত্র ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্র সংকেত দিচ্ছে সরাসরি হস্তক্ষেপের। এমন অবস্থায় আরএসএফের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সুদানে মানবিক সংকট দ্রুত বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সুদানে সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। বাস্তুচ্যুত হাজারো মানুষকে সহায়তা দিতে আরও অর্থের প্রয়োজন বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, উত্তর দারফুরের রাজধানী এলফাসের দখল নেয়ার পর আরএসএফের নৃশংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। অক্টোবরের শেষ দিকে সেখান থেকে 1 লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। অঞ্চলটিকে ক্রাইম সিন হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা। এমন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন আরএসএফ এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইইউ এর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ব্লকে ভ্রমণ নিষিদ্ধ ও সেখানে থাকা সম্ভাব্য সম্পদ জব্দের সিদ্ধান্ত।
এদিকে সুদানের চলমান গৃহযুদ্ধ শুধু দেশটিকেই বিপর্যস্ত করছে না, এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো নতুন ভূরাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে সুদানের সেনাবাহিনী অস্ত্র পাচ্ছে ইরান থেকে। ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক সব দেশই সুদানের সেনাবাহিনীকে সমর্থন করলেও দারফুরে গণহত্যায় জড়িত আরএসএফ পাচ্ছে আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা। লোহিত সাগর ঘিরে এই অবস্থান আরও উদ্বেগ বাড়িয়েছে ওয়াশিংটনের। গত শনিবার দোহায় প্রেসিডেন্ট ট্রাম্পের আফ্রিকা বিষয়ক দূত মাসাদ বুলস সুদানের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করে 3 মাসের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান। এদিকে প্রয়োজন হলে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পও। বিশ্লেষকদের মতে এখানে তেহরানের উপস্থিতি বাড়লে হাউথি বিদ্রোহীদের জন্য নতুন সমুদ্র করিডোর খুলে যেতে পারে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন হুমকি হতে পারে। সুদান আবারও হামাস, হিজবুল্লাহর জন্য অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে নতুন করে পারমাণবিক নজরদারি ও তথ্য প্রাপ্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। জুন মাসে ক্ষতিগ্রস্ত স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রস্তাব পাশ হওয়ার পর কায়রোতে স্বাক্ষরিত পারমাণবিক সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ইরান। IAEA-কে এই সিদ্ধান্তের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ডে গৃহীত নতুন প্রস্তাব ইরানকে আবারও কোণঠাসা করে তুলেছে। 19 দিন ভোটে পাশ হওয়া প্রস্তাবে স্পষ্ট জানানো হয় যে তেহরানকে অবিলম্বে সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা জানাতে হবে। একই সঙ্গে জুন মাসে ইসরায়েল মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার তথ্য উপস্থাপন করতে হবে। ক্ষতিগ্রস্ত স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। IAEA এর বোর্ডে পাশ হওয়া প্রস্তাবটির বিরোধিতা করে রাশিয়া, চীন ও নাইজার। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার এমন সিদ্ধান্তের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। কায়রোতে IAEA এর সঙ্গে হওয়া সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সিদ্ধান্তের আনুষ্ঠানিক চিঠি সংস্থার কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন যে গোপনে শক্তি বাড়াচ্ছে হামাস ও হিজবুল্লাহ। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতি চললেও হামাসের সামরিক শাখা গুপ্তচর সংগ্রহ, প্রশিক্ষণ আর স্লিপার ইউনিট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি সীমিত হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে। তারা এও দাবি করেন ইরান সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ সীমান্তে অস্ত্র পাচার ও চুক্তি লঙ্ঘন করছে। পশ্চিমা গোয়েন্দাদের তথ্য মতে ইরানের কুদস ফোর্সের সহায়তায় গত বছরের হাসান নাসরাল্লাহ হত্যার পর সংগঠন কাঠামো পুনর্গঠন করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। যুদ্ধ শেষ করতে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন একটি শান্তি পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি প্রস্তাবে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইউরোপ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে তেরনোপিল শহরে ধসে পড়া এই ভবনটিও রুশ হামলার শিকার হয়েছে। বুধবারের হামলায় ওপরের তলা ধসে পড়ে তৈরি হওয়া গর্ত ছাপিয়ে কংক্রিট সরিয়ে খোঁজা হচ্ছে হতাহতদের। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হতাহতদের বেশিরভাগই ভবনটির বাসিন্দা। চলমান উদ্ধার অভিযান শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে অটল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি শান্তি পরিকল্পনা তৈরি করছে উল্লেখ করে এ নিয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার নানা উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা কিয়েভে পৌঁছেছেন। মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি পরিকল্পনায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও এর আগে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় 28 দফার একটি খসড়া ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানোর বিষয়টিও। যদিও এক মার্কিন কর্মকর্তার দাবি শুধু ইউক্রেনকে নয়, ছাড় দিতে হবে দুই পক্ষকেই। এদিকে ওয়াশিংটনের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ক্রেমলিন।
যুদ্ধবন্ধে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নতুন করে চাপ তৈরির ঘোষণা দিয়েছে। ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়িয়ে চলা রাশিয়ার জাহাজগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি 2 দফা পরিকল্পনার মধ্যে রাশিয়াকে দুর্বল করতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইইউ। নাসরিন রুমি, সময় সংবাদ। ব্রাজিলের বেলেমে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো শেষ পর্যায়ের দর কষাকষিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুন লাগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে। সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশের প্যাভিলিয়ন সংলগ্ন একটি ফাঁকা জায়গায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কয়েকটি প্যাভিলিয়নে। জরুরি ঘোষণা দিয়ে সবাইকে সম্মেলন কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইন্ডিয়া এবং ইতালির প্যাভিলিয়ন, বিশেষ করে এডিবি বা আফ্রিকান ব্যাংকের হয়তো ওখানে তখন দেখি যে আগুন জ্বলতেছে এবং ধোঁয়া চড়তেছে। আমরা যেটা ইন্টিগ্রেট, আপনারা জানেন যে বাংলাদেশ প্যাভিলিয়নটা ইন্টিগ্রেটের একেবারেই মুখে। সেই দিক দিয়ে আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে যারা ছিলাম সবাই বের হয়ে আসি। এদিন অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়ন সহ পুরো সম্মেলন স্থলে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং স্বল্পোন্নত দেশগুলো নিজস্ব প্রস্তাবের পাশাপাশি জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে সকাল থেকেই দর কষাকষি চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে ব্যাঘাত ঘটায় আগুনের ঘটনা। তবে সমাপনী দিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফাইন্যান্সিং মেকানিজম আলোচনা এসছে এবং তারা বলছে যে আমরা এই কপ থেকে ফাইন্যান্স কপ হিসেবে তারা বলতে চাচ্ছে। আমরা আশা করছি যে এই প্রেসিডেন্সিয়াল ডিসকাশন বা প্রেসিডেন্সিয়াল নেগোসিয়েশনের একটা বড় আউটকাম হবে ফাইন্যান্স, এবং আমরা আশা করব যে আমাদের যে দাবিগুলি সেই দাবিগুলি ডিসিশনে থাকবে। ফসিল ফুয়েল লবি, এটা বলতেই হয় যে এখানে ফসিল ফুয়েল স্ট্রং লবি, এটা আমরা আজারবাইজান থেকে দেখেছি এবং এখানেও কিন্তু একটা বড় স্ট্রং লবি কাজ করছে যাতে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না হয়। শেষ দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের জলবায়ু সম্মেলনের সার্বিক বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডায় শেষ মুহূর্তের দর কষাকষি চলছিল। সমাপনীর ঠিক একদিন আগে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো আয়োজনে ছন্দপতন ঘটায়। এবার শেষ মুহূর্তে কি ফলাফল আসে, কতটা ইতিবাচক ফলাফল আসে সেটি দেখার অপেক্ষায় স্বল্পোন্নত দেশ সহ পুরো বিশ্ব। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। বৈধ কাগজপত্র না থাকা, বাসস্থান পরিবর্তনের তথ্য গোপন এবং জালনথি ব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক করা হয় 114 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশিকে। স্থানীয়দের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতেই বাণিজ্যিক এলাকা, সবজি খামার, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন স্থানে 1886 বিদেশির কাগজপত্র যাচাই করে নানা অনিয়মের প্রমাণ পায় কর্তৃপক্ষ। যেই পরিমাণে অপারেশন চলতেছে, আমরা সব সময় একটা আতঙ্ক, ভয়াবহর ভিতরে থাকি। আটকদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন মিয়ানমারের 175 জন। এছাড়া ইন্দোনেশিয়ার 67, নেপালের 20, পাকিস্তানের 16, ভারতের 11 জন নাগরিক রয়েছেন। ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার 1 জন করে আটক হয়েছেন। আটকদের কেলান্তান, পেরাক এবং সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। চলতি বছরের শুরু থেকেই 18 নভেম্বর পর্যন্ত দেশটিতে প্রায় 84,000 বিদেশি নাগরিক আটক হয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিছু আছে তাই নিয়ে যুদ্ধে অংশ নেওয়ার জন্য এই যুদ্ধে একটি জনযুদ্ধে রূপান্তরিত হয়। মহান মুক্তিযুদ্ধকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য এক পর্যায়ে যুদ্ধগত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সংগঠিত করা হয় এবং সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালিত হয়। তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার ও নাবিকদের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো দল অপারেশন জ্যাকপট নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দেয় এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে। এইসব দুঃসাহসী অভিযান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরকাল পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত থাকবে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর 21শে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। আজকে সেই দিন। এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে আমরা সকলে অনুপ্রাণিত। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ, বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ব্যক্তিদের নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। আজকের এই দিনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সংশ্লিষ্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ সহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ব্রাজিলের খাদ্যপণ্যে আরোপিত 40% শুল্ক তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, গরুর মাংস, কফি, কোকোয়া ও বিভিন্ন ফলসহ সব ধরনের কৃষি পণ্যের ওপর জুলাইয়ে দেয়া শাস্তিমূলক শুল্ক এখন বাতিল করা হয়েছে। জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিচার ইস্যুতে ব্রাজিলকে শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু খাদ্যের দাম বাড়ার কারণে তা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী 13 নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আসা ব্রাজিলীয় পণ্যে শুল্ক আর নেই।
কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের ফাইল প্রকাশের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প জানান তিনি এমন একটি বিলে স্বাক্ষর করেছেন যাতে দণ্ডিত অ্যাপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগকে 30 দিনের মধ্যে নথিগুলো এমনভাবে প্রকাশ করতে হবে যেন তা সহজে খোঁজা ও ডাউনলোড করা যায়। এদিন ট্রাম্প অভিযোগ করে বলেন তার প্রশাসনের সাফল্য আড়াল করতে ডেমোক্রেটরা ইচ্ছাকৃতভাবে ইস্যুটি সামনে নিয়ে এসেছে। জেনারেশন জেডের বিক্ষোভে উত্তাল মেক্সিকো সিটি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তাহীনতা, সহিংসতা আর দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামে শত শত মানুষ। অংশগ্রহণকারীরা মেক্সিকোর জাতীয় পতাকা উড়িয়ে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা আর সরকারি দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। দাবি করেন কার্যকর সংস্কার ও দায়ীদের জবাবদিহিতা। স্বাধীনতার প্রতীক অ্যাঞ্জেল মনুমেন্ট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ জোকালো স্কয়ারের দিকে অগ্রসর হয়। তবে মেক্সিকোর বিপ্লব দিবসের প্রস্তুতি থাকায় সেখানে পৌঁছাতে পারেনি আন্দোলনরতরা। এই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি দূর করতে ইনচন থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। স্থানীয় সময় সোমবার প্রায় 250 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকায় আসে। বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। 40,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস দক্ষিণ কোরিয়ায়। ইপিএস সিস্টেমের মাধ্যমেও প্রবাসীদের বড় একটা অংশ দক্ষিণ কোরিয়ায় আসে। সাধারণত এসব প্রবাসীদের বাংলাদেশে যাতায়াত হয় ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে। এবার রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি দূর করতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনচন থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালু হলো। এর মধ্য দিয়ে ট্রানজিটের দীর্ঘ সময় থেকে মুক্তির পাশাপাশি নানামুখী ভোগান্তি দূর হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকদিন বন্ধ থাকার পর আবার ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে, এই জন্য অনেক খুশি লাগছে। আশা করব শিডিউল বিপর্যয়ের এড়িয়ে তারা একটা ভালো সার্ভিস দেবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। 17 নভেম্বর প্রায় 250 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এশিয়া প্যাসিফিক এভিয়েশনের প্রথম ফ্লাইট। আগামী মাস থেকে থাকছে মাসে 4টি ফ্লাইট শিডিউল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে অসংখ্য কোরীয় নাগরিক যুক্ত আছেন, তারাও এই সুফল ভোগ করবেন। সংশ্লিষ্টরা বলছেন সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হলো। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি উভয় দেশের নাগরিকরা এই সুফল পাবেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আগামী বছরের কোরবানি ঈদ কেন্দ্র করে 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত কুয়েত ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে সুযোগটি কাজে লাগিয়ে বেশি দামে টিকিট বিক্রি করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বিষয়টি নিয়ে কুয়েত বিমান অফিসে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রেরণে কুয়েত প্রবাসীদের অবস্থান নবম স্থানে, কিন্তু তাদের দুর্ভোগ যেন অন্তহীন। কুরবানির ঈদকে কেন্দ্র করে 2026 সালের 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত কুয়েত ঢাকা রুটে বিমানের সব ফ্লাইট সাসপেন্ড করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, এই 2 মাসের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট পাচ্ছেন না তারা। আমরা কুয়েত প্রবাসীরা প্রতি বছর কোরবানিতে দেশে যেতে চাই। এই ক্ষেত্রে বিমান অফিসে গেলে সিট পাওয়া যায় না, ট্রাভেলসে গেলে সিট পাওয়া যায় না। কুয়েত থেকে ফ্লাইট বন্ধ থাকে প্রায় 2-3 মাস। আমাদের বিমানের টিকিট না থাকে ওই সময়, তাহলে অন্যান্য এয়ারলাইন্সগুলো অনেক ভাড়া বাড়িয়ে দেয়। তো প্রয়োজনে আমাদের যে স্বাভাবিক শিডিউল কুয়েত এবং ঢাকার, এটা যেন ঠিক থাকে। সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একান্ত দাবি, আমি আশা করি সরকার এবং বিমান কর্তৃপক্ষ এটাকে বিশেষ বিবেচনায় নেবেন। বিষয়টি জানতে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএস অফিসে যোগাযোগ করা হলে অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও সুযোগটি কাজে লাগাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। এতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন ট্রাভেল এজেন্ট জানান বিমানের যাত্রী প্রচুর, কিন্তু ফ্লাইট না থাকায় তারা টিকিট বিক্রি করতে পারছেন না। ভোগান্তি কমাতে শিডিউল ঠিক রাখার পরামর্শ তাদের। নেক্সট ইয়ারের জন্য এখনো তো সেল শুরু হয়ে গেছে, সবাই তো সেল করতেছে, আর আমরা এখনো বিমান সেল করতে পারতেছি না। এখন বিমানে যখন ফ্লাইট অপারেট করতেছে না ওই ডেটে, অফকোর্স যখন ন্যাশনাল ক্যারিয়ার অপারেট না করবে তো অন্য ক্যারিয়ার যারা অপারেট করবে ওরা তো হাই প্রাইস রাখবে ওখানে। সংশ্লিষ্টরা বলছেন রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রাখে, অথচ নিজেদের দেশের পতাকাবাহী বিমানের সেবা না পেয়ে প্রতি বছরই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। কুয়েত ঢাকা রুটে ফ্লাইট সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের স্বস্তি ফেরাতে বলে মনে করছেন তারা।
মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে ভাষা ও নাগরিক শিক্ষার কোর্স চালু করেছে ভেনিসের সিটি কাউন্সিল। এতে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করছেন। ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির পর্যটন, শিল্প, কৃষি ও ব্যবসা খাতে প্রায় ৩ লাখ বাংলাদেশি গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ভাষা ও নাগরিক শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। এই সমস্যার সমাধানে ২ মাস ব্যাপী বিনামূল্যে ভাষা ও সিভিক শিক্ষা কোর্স চালু করেছে ভেনিস সিটি কর্পোরেশন। এতে সহযোগিতা করছেন ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের RIC এডুকেশন। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ অংশগ্রহণ নিচ্ছেন। এই ধরনের কোর্স চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে থাকার জন্য ভাষা বিষয়ে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দেশটির সার্বিক পরিস্থিতি ও আইন কানুন জানতে সিভিক এডুকেশনও গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য আসলেই অনেক গর্বজনক যে কমিউনিটি ভেনেচিয়া বাঙালি কমিউনিটির সাথে কাজ করতে চাচ্ছে। আমরা গর্বিত যে কমিউনিটি ভেনেচিয়া RIC সলিউশন এবং RIC একাডেমির সহযোগিতায় এত সুন্দর একটি কোর্স আয়োজন করেছে। সিভিক এডুকেশন কোর্সটি ইতালির সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার ও নাগরিক কর্তব্য সম্পর্কিত বিষয়ে শিক্ষা দিয়ে থাকে। প্রবাসীদের ভাষা ও নাগরিক শিক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। তাইওয়ান ইস্যু ঘিরে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা দিন দিন তীব্র হচ্ছে। দুদিন আগেই বেইজিংয়ে 2টি জাপানি সিনেমার মুক্তি স্থগিত করা হয়। এর পরপরই জাপানি সামুদ্রিক খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তবে বেইজিংয়ের এমন পদক্ষেপে টোকিওর সাধারণ নাগরিকরা বিচলিত নন, বরং বিভিন্নভাবে তাইওয়ানের প্রতি সমর্থন জানাচ্ছেন জাপানের সাধারণ মানুষ। হঠাৎ করে উত্তপ্ত চীন জাপান সম্পর্ক। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টের কমিটিতে বলেন, তাইওয়ানে কোনো সংঘাত বা জরুরি পরিস্থিতি তৈরি হলে এবং তা যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে দেশটির আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে। তার এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া দেখায় চীন। তাকাইচির ওই বক্তব্যের সার্বভৌমত্বের উপর হুমকি হিসেবে দেখেছে বেইজিং। শি জিনপিং সরকার জানায়, জাপানের ওই মন্তব্য তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উস্কে দিচ্ছে এবং এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এরপর চীনের পক্ষ থেকে ওই মন্তব্য প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে দেয় টোকিও প্রশাসন। এ থেকেই শুরু হয় চীন জাপান উত্তেজনা। কূটনৈতিক এই উত্তেজনার প্রভাব পড়েছে সংস্কৃতি ও ব্যবসার ক্ষেত্রেও। দুদিন আগেই বহু প্রতীক্ষিত 2টি জাপানি সিনেমার মুক্তি স্থগিত করে বেইজিং। পরের দিনই আবার জাপানি সামুদ্রিক খাদ্য আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে চীন। তবে এই নিষেধাজ্ঞা টোকিওর সাধারণ নাগরিকদের কোনোভাবে উদ্বিগ্ন করতে পারেনি। বৃহস্পতিবার টোকিওর বিখ্যাত সুকিজি আউটার মার্কেটে ভিড় করেন স্থানীয় ক্রেতা ও পর্যটকরা। শুধুমাত্র স্থানীয়দের জন্য খোলা এই বাজারে অনেকেই নিশ্চিন্তে তাদের প্রিয় সামুদ্রিক খাবার খেতে দেখা যায়। আমি মনে করি স্বাদ ঠিক রাখতে এসব খাবার স্থানীয়ভাবেই উপভোগ করা ভালো। ওরা যদি খেতে চায় তাহলে এখানে আসতে পারে, চীনে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই। এখানে কত রকম সুস্বাদু জিনিস আছে, যদি বিশ্বে না ছড়িয়ে পড়ে তাহলে অবশ্যই খারাপ লাগবে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে জাপানের প্রতি সমর্থন প্রকাশ করেন জাপানি উৎসের সুশি খাওয়ার মাধ্যমে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে জাপানের কাগোশিমার ইয়োলোটেল এবং হোয়াক্কাইডোর স্কাল্প ব্যবহার করে সুশি খেতে দেখা যায় লাই চিংতেকে। এর আগে চলতি বছরের জুনে জাপানের 47টি অঞ্চলের মধ্যে 10টি বাদে বাকি সব স্থান থেকে সামুদ্রিক খাদ্য আমদানি পুনরায় শুরুর ঘোষণা দিয়েছিল চীন। 2023 সালের আগস্টে কুফুশিয়া পারমাণবিক কেন্দ্রের পরিশোধন করা দূষিত পানি সমুদ্র ছাড়ার পর তেজস্ক্রিয়তা নিয়ে উদ্বেগ থেকে জাপানি সামুদ্রিক খাদ্যে নিষেধাজ্ঞা দেয় বেইজিং। শিউলি রোজা, সময় সংবাদ। বেলুন কাণ্ডে আবারও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে লিথুয়ানিয়ার ভিলনিউস বিমানবন্দর। স্থানীয় সময় বৃহস্পতিবার চোরাকারবারিদের উড়ানো বেলুন রাডারে ধরা পড়ায় এ ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ। লিথুয়ানিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে রাডারে সন্দেহজনক বেলুন দেখা যাওয়ার পরই ভিলনিউস বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগের দিনগুলোতে এমন ঘটনার হার কমে এলেও সাম্প্রতিক এই উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটির দাবি, বেলারুশ সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকে চোরাকারবারিরা সিগারেট পাচারের জন্য এসব বেলুন ব্যবহার করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পাচার চক্র বন্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় এই হুমকি আরও বাড়ছে বলে অভিযোগ লিথুয়ানিয়ার।
চেক প্রজাতন্ত্রে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী প্রাগ থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটেছে। এরপরই ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি সেবার কর্মীরা পৌঁছান। পরে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী মার্টিন কুপকা এক্সে বলেছেন, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সম্ভবত একটি ট্রেন সিগন্যাল অমান্য করে চালানো হয়েছে। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের প্রভাবে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সেরাম দ্বীপে ৬ মাত্রা শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ১৩৬ কিলোমিটার গভীরে, তবে সুনামি সতর্কতা জারি হয়নি। সেমিরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত, যেখানে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্লেটের সংঘর্ষের কারণে বারবার ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত হলো বার্ষিক ডিজাইন উইক। শহরজুড়ে সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণে তৈরি নানা শিল্পকর্ম প্রদর্শিত হয় এবারের আয়োজনে। ভিন্নধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। এ যেন ভিন্ন এক ফ্যাশন দুনিয়ার জগৎ, যেখানে রয়েছে নানা ধরনের বিচিত্র সব আয়োজন। দর্শনার্থীরা ঘুরে দেখছেন ফ্যাশন দুনিয়ার অনন্য প্রদর্শনী। এমন চিত্রের দেখা মিলল ইরানের রাজধানী তেহরানের বার্ষিক ডিজাইন সপ্তাহে। প্রথমে আসবাবপত্র প্রদর্শনী হিসেবে শুরু হলেও তেহরান ডিজাইন উইক এখন ইরানের অন্যতম প্রধান ডিজাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আয়োজকরা বলছেন, ডিজাইনকে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করা এবং সাংস্কৃতিক স্থানগুলোকে সবার জন্য আরও প্রবেশযোগ্য করা এই প্রদর্শনীর মূল লক্ষ্য। এদিকে যুব প্রজন্ম বিশেষভাবে এই আয়োজনের প্রতি আকৃষ্ট হচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছেন, দেশের প্রায় ৭০% জনসংখ্যা ৩০ বছরের নিচে, তাই জেনারেশন জেড ও যুব প্রজন্মই সবচেয়ে বেশি এই প্রদর্শনীর সঙ্গে সংযুক্ত হচ্ছে। প্রাচীন ও ঐতিহ্যবাহী ইরানি শিল্পকে আধুনিকতার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। আমার মনে হয় এটি অনেক আগেই হওয়া উচিত ছিল। আমাদের এই অভিব্যক্তির ধরন তো আগের প্রজন্মেও ছিল। আমার দৃষ্টিতে এই সংযোগ নতুন প্রজন্মের জন্য একটি পথ খুলছে। কলা ও শিল্পের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার দিকটি এবছর বিশেষভাবে উল্লেখযোগ্য। ইরানের ভৌগোলিক অবস্থান এই বৈশ্বিক সংযোগকে আরও শক্তিশালী করেছে বলে মত স্থানীয় অংশগ্রহণকারী ডিজাইনারদের। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। ডাইনোসরের বিলুপ্তি নিয়ে প্রদর্শনী শুরু হলো নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে। ৬,৬০,০০,০০০ বছর আগে পৃথিবীতে আঘাত করা বিশাল গ্রহাণুর গল্প এতে তুলে ধরা হয়। সেই সঙ্গে প্রদর্শনীতে ডাইনোসরের জীবাশ্মের পাশাপাশি সত্যিকার আকারের মডেলও দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। কোটি কোটি বছর আগে পৃথিবীতে আঘাত হানে বিশালাকার এক গ্রহাণু, যার আঘাতে ছোট্ট এই গ্রহ থেকে মুছে যায় ৭৫% প্রাণীর চিহ্ন। বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের মতো বিরাট আকার প্রাণীও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে এবার দেখানো হচ্ছে সেই গ্রহাণুরই গল্প। একই সঙ্গে হাজির করা হয়েছে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের মডেল। পৃথিবীতে ডাইনোসরগুলো ঠিক যত বড় ছিল সেই আকারের ধারণা পাচ্ছেন দর্শনার্থীরা। প্রদর্শনীর এক পর্যায়ে একটি ভিডিওতে দেখা যায় ঘন্টায় প্রায় ৪৫,০০০ মাইল বেগে চলমান একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করে, ডেকে আনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। সত্যিকার আকারের মডেলে দেখা যায় ১৮ ফুট লম্বা ট্রাইসেরাটপস একটি ছোট গাছ সরাচ্ছে, ২৭ ফুট লম্বা মসাসর একটি দীর্ঘ খাড়ের প্লেসিওসরকে আক্রমণ করছে। এর পাশাপাশি পারাসেরাথেরিয়ামের মতো বিরল স্তন্যপায়ী প্রাণীর মডেলও প্রদর্শন করা হয়। এখানে দর্শকরা প্রকৃত ট্রাইসেরাটপসের আঙ্গুলের হাড়, অ্যানামোনাইটের জীবাশ্ম এবং প্রাণী ও উদ্ভিদের কাস্ট স্পর্শ করতে পারছেন। ডিজিটাল পার্সোনালিটি কুইজের মাধ্যমে জানতে পারছেন কোন ক্রিটেশিয়াস যুগের প্রাণীর সঙ্গে তাদের ব্যক্তিত্বের মিল রয়েছে। প্রদর্শনীতে ফার্নফিনিটি মিরর বক্সে দেখা যায় গ্রহাণুর আঘাতের পরে পৃথিবীতে অবশিষ্ট উদ্ভিদের প্রায় সবই ছিল ফার্ন। দেখা যায় কিভাবে ফার্ন, ছোট স্তন্যপায়ী প্রাণী ও বিশাল রেইন ফরেস্টের মাধ্যমে পৃথিবীতে প্রাণ পুনরুজ্জীবিত হয়। পাশাপাশি গ্রহাণু ট্র্যাকিং ও পরিবেশ সুরক্ষার আধুনিক উদ্যোগের বিষয়েও শিক্ষামূলক তথ্য দেওয়া হয়েছে প্রদর্শনীতে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আগাম শীতের প্রভাবে প্রথম তুষারপাতের দেখা মিলল জার্মানিতে। দেশটির ফেল্ডবের্গ সহ বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডার দাপট বাড়ছে। মৌসুমের প্রথম তুষার উপভোগ করতে ভিড় করছেন অনেকে। আবহাওয়াবিদরা বলছেন, এই জমাট আবহাওয়া জেঁকে বসতে পারে আরও কয়েকদিন। ডিসেম্বরের শুরুতেও বজায় থাকতে পারে তীব্র শীত। জার্মানিতে আগাম শীতের আগমন।
হঠাৎ তাপমাত্রা পতন, তার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে তুষারপাত, কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। শিশুরা স্লেজে খেলছে, নারীরা কুকুর হাঁটাতে এসে গরম চা পান করছেন। সবার মুখেই শীতের আনন্দ। ফেলব্রেক শহরে মৌসুমের প্রথম তুষার উপভোগ করতে ভিড় করেছেন অনেকেই। বরফে ঢাকা পাহাড়ি পথ, সাদা চাদরে মোড়া গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছে বহু মানুষ। আজ দারুণ লাগছে। আমরা কুকুর হাঁটানোর দল প্রথম তুষার দেখতে এসেছি একসঙ্গে। জায়গাটা যেন শীতের রূপকথা। আমি সাধারণত গরম এলাকায় থাকি, ঠান্ডা পছন্দ করি না, কিন্তু ছেলের অনুরোধে এসেছি। ও খুশি, তাই আমিও খুশি। এদিকে আবহাওয়াবিদরা জানান এই আগাম শীতল আবহাওয়া নভেম্বর জুড়েই থাকতে পারে। ডিসেম্বরের শুরুতে আরো তীব্র ঠান্ডার ইঙ্গিতও মিলছে। গত সপ্তাহে ছিল উষ্ণ আবহাওয়া, এখন আর্কটিকে ঠান্ডা নামায় শুক্রবার তাপমাত্রা -6 থেকে 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শনিবার কিছু এলাকায় -10 ডিগ্রি হতে পারে। এবছরের আগাম শীতে বেশ অবাক হয়েছে জার্মানির বাসিন্দারা। নভেম্বর জুড়েই থাকবে শীতের চাপ। মাঝে মধ্যে সামান্য উষ্ণতা ফিরলেও দ্রুতই আবার ঠান্ডার প্রভাব আর তুষারপাত ফেরার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শিউলি রোজা, সময় সংবাদ। দশমবারের মতো ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। মন্ত্রিসভায় 19 সদস্যের মধ্যে 10 জনই বিজেপির। নীতিশের দলে রয়েছেন মাত্র 10 জন। চলতি মাসের নির্বাচনে ভূমিধস জয় পায় এনডিএ জোট, ভরাডুবি হয় কংগ্রেস জোটের। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় একদিনে নিহত 30 ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসন অব্যাহত, তীব্র নিন্দা কাতারের। আবারও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, পাকিস্তানি বাহিনীর অভিযানে 23 সন্ত্রাসী নিহত। কাবুলের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ। এবং মালয়েশিয়ায় আবারও ধরপাকড় অভিযান, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশি আটক। পাঠানো হয়েছে কেলান্তান পেরাকো সেলাঙ্গনের বন্দিশালায়। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।